উজান তার গভীর দৃষ্টি দিয়ে ময়ের ওই অশ্রু সজল ও জেদি মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বুক চিরে এক দীর্ঘ ভারী দীর্ঘশ্বাস ফেলল। এই অবুঝ মেয়েটাকে সে কিছুতেই জীবনের কঠিন সমীকরণগুলো বুঝিয়ে উঠতে পারে না। সে যতই মুখে দূরে ঠেলে দিতে চায়, মেয়েটা যেন ততই তীব্র এক মায়াবী তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চাইছে। উজানার কথা বাড়িয়ে বিতর্ক দীর্ঘায়িত করতে চাইল না। সে কিছুটা অতিষ্ঠ হয়ে বড় বড় শ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং আবারও সোফায় গিয়ে নিজের ল্যাপটপের দিকে মনোযোগ দিল। তবে এবার আর উজানকে একটু বিরক্ত করল না। সে শান্ত হয়ে বিছানার উপর দু হাঁটু মুড়ে বসে একগাল হাতে দিয়ে অপলক চোখে সোফায় বসা উজানকে দেখতে লাগলো। তার চোখে তখন একরাশ মুগ্ধতা আর দাবিহীন ভালোবাসা। এদিকে ল্যাপটপের স্ক্রিনে কোডিং আর ভার্সিটির কাজের ফাঁকে ফাঁকে উজানও বারবার আর চোখে বিছানার দিকে তাকাচ্ছিল। প্রতিবারই সে দেখছিল মেয়েটা একটু নড়াচড়া করে না, চাতক পাখির মতো তার দিকে চেয়ে আছে। এভাবে কেটে গেল প্রায় 2টা ঘন্টা। ঘড়ি কাটা যখন রাত 12টা, তখন উজান কাজ শেষ করে ল্যাপটপটা অফ করলো। সে ময়ের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা এখনও ঘুমায়নি, বিছানা একাকী ওপাশ ওপাশ করছে। মৌ কেন এখনও ঘুমানোর জন্য ছটফট করছে, আর কেনই বা সে একা ঘুমাতে পারছে না? তার কারণ উজান চৌধুরী খুব ভালো করেই জানে। উজানের নিজের ঠোঁটের কোণে এক চিলতে নিঃশব্দ হাসি ফুটিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ধীরভাবে বিছানায় গিয়ে এগিয়ে মৌয়ের পাশে ধপাস করে শুয়ে পড়ল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান নিজের এক জোরালো ও শক্ত হাত বাড়িয়ে মৌকে টেনে ধরল। চওড়া বুকের মাঝে নিয়ে এলো। বুকের মাঝে চেনা উষ্ণতা আর উজানের শরীরে ঘ্রাণ পাওয়া মাত্রই ময়ের সমস্ত ক্লান্তি যেন এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সে একটু দ্বিধা না করে মুহূর্তের মধ্যে উজানের শক্ত বুকে নিজের নরম মুখটা গুজে দিল। আসলে কাউকে জড়িয়ে ধরে ঘুমানোটা ময়ের বহুদিনের পুরনো অভ্যেস। চৌধুরী বাড়িতে আসার আগে নিজের বাসায় সে সবসময়ই মেয়েকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাতো। আর আজ এই চৌধুরী বাড়িতে এসে উজান চৌধুরী নামক এই খিটখিটে মানুষটা খুব অল্প দিনেই তার বেঁচে থাকার প্রধান অভ্যাসে পরিণত হয়েছে। মৌ উজানের বুকে মুখ গুজে রেখেই নিজের ছোট্ট ভেজা গলায় অত্যন্ত আদুরে সুরে ফিসফিস করল, আপনি অনেক ভালো প্রফেসর সাহেব। লাভি কথাটা শেষ করতে করতেই ময়ের চোখের পাতা দুটো এক অদ্ভুত শান্তিতে ও ঘুমে বুঝে এলো। উজানের বুকে নিরাপদ আশ্রয় সে নিমেষে গভীর ঘুমে তলিয়ে গেল। উজান নিজের বুকের উপর ময়ের শান্ত নিঃশ্বাস অনুভব করে অন্ধকারে নিঃশব্দ ও পরম তৃপ্তিতে হাসল। তার নিজেরও জানা নেই কখনই পুচকে মেয়েটা তার পাথরের হৃদয়ে কিছুটা অধিকার হরণ করে নিয়েছে। সে নিজের অলক্ষ্যেই অত্যন্ত আলতো ও কোমল ছোঁয়ায় ময়ের রেশমি চুলগুলো ওপর হাত বুলিয়ে দিতে লাগলো। এক সময় উজান নিজেও মুখে বাহুবন্ধনে আগলে রেখে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। মেঘাচ্ছন্ন আকাশ, পুরো আকাশ জুড়ে কালো মেঘের আচ্ছন্ন। আজ আকাশটা যেন ভীষণ অভিমান করে বসে আছে। সেই অভিমানই হয়তো চাঁদেরও আজ দেখা মেলেনি। মাথার উপরেই সেই মেঘলা আকাশটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মেহের। রাত তখন বেশ গভীর, চারদিক নিস্তব্ধ, অথচ এই অসময়ে মেহের একাকী ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এই চৌধুরী বাড়িটা তার ভীষণ পছন্দের একটা জায়গা হয়ে উঠেছে, কারণ এখানে সে নিজের মনের মতো করে থাকতে পারে। কখনো তার কোনো ইচ্ছাতে অনধিকার প্রাচীর করে দাঁড়িয়ে বাধা দেয় না। এত রাতে সে যখন ছাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখন আকবর চৌধুরী, যিনি সম্পর্কে উজানের চাচা এবং ইফাতের নিজের বাবা, তাকে এত রাতে ছাদে যেতে বারণ করেছিল বটে, তবে মেয়েটার মলিন মুখের দিকে তাকিয়ে তার ইচ্ছেতে আর জোর খাটায়নি। এই অল্প কদিনের মধ্যেই মেহেরের প্রতি এক অন্যরকম পিতৃত্বের টান অনুভব করেন তিনি। নিজের কোনো কন্যা সন্তান নেই বিধায় মেয়েরকে তিনি একদম নিজের মেয়ের মতোই দেখে। তাই তো মেয়ের ছাদে আসার পরে থেকে এই গভীর রাতের মাঝেও সেই মানুষটা দূর থেকে বারবার উঁকি দিয়ে দেখে গিয়েছেন যে তার মা জননী একা একা ভয় পাচ্ছে কিনা। মেহের অবশ্য তার সেই ছিন্নমাখা চাহনি বুঝতে পেরেছিল, তাই সে নিজে থেকে তাকে হেসে বলেছিল সে যেন রুমে গিয়ে নিশ্চিন্তে ঘুমায়। এই পৃথিবীতে যদি তার জন্য সবচেয়ে নিরাপদ কোনো জায়গা থাকে, তবে তা হলো আপনাদের এই বাড়িটা। মেহেরের মুখে এমন ভরসার কথা শুনে
আকবর চৌধুরী নিজের মনে সমস্ত চিন্তা কাটিয়ে কিছুক্ষণ আগেই রুমে ফিরে গিয়েছেন। মেহের এবার নিজের দৃষ্টি ঘুরিয়ে পাশের বিল্ডিংয়ের ছাদের দিকে তাকালো এবং তার ঠোঁটের কোণে এক চিলতি মুচকি হাসি ফুটে উঠল। পাশের ছাদে একটা দোলনায় বসিয়ে কপতি পরম আনন্দে দুলছে আর গল্প করছে। এই চৌধুরী বাড়িতে আসার পর মেহেরে ওদের সাথে কয়েকবার কথা হয়েছে। দুজনে ভালোবেসে একে অপরকে বিয়ে করেছে এবং এখন তারা হাজব্যান্ড ওয়াইফ। বেশ মানিয়েছে দুজনকে। কিন্তু এই সুখী দম্পতিকে দেখতে দেখতেই আচমকাই মেহেরের সেই হাস্যোজ্জ্বল মুখটা যেন এক নিমেষে কালবৈশাখী কালো মেঘে ঢেকে গেল। ছাদের তীব্র ঠান্ডা বাতাসে এসে যেন তার খোলা চুলগুলোকে ওড়াতে লাগলো। ঠিক তেমনি তার ভিতরে ক্ষতবিক্ষত হৃদয়টাকেও চট করে এলোমেলো করে দিল। 5 বছর আগে সেই অনাকাঙ্ক্ষিত ও ভয়ঙ্কর কালরাত আজও তার পিছু ছাড়েনি। প্রতিনিয়ত সেই অতীত মনের ভেতরে গভীর ক্ষত হয়ে রয়ে গিয়েছে। ঠিক তখনই মেহেরের নাসিকপাটে পুরুষিলা পারফিউমের এক মিষ্টি ও চেনা ঘেরানি এসে ধাক্কা দিল। এই সুবাস বড্ড চেনা তার। সে আলতো করে ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতে দেখল ইফাত এসে দাঁড়িয়েছে। মেহের এবার আর আগের মতো রাগ করে না বা ঝামটা দিয়ে চলে গেল না, বরং রেলিং ধরে আগের মতোই শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। এই চঞ্চল লোকটার সাথে তার মোটেও কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু লোকটার চুইংগামের মতো সারাক্ষণ তার পিছু ছাড়ে না। অবশ্য এতদিনে মেহের ইফাতের মধ্যে কোনো খারাপ বা কুৎসিত উদ্দেশ্য খুঁজে পায়নি। আর ঠিক সেই ভরসাতেই সে এখনও শান্ত হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। ততক্ষণে নীরবতা ভেঙে ইফাতের ভরাট কণ্ঠস্বর মেহেরের কানের কাছে ভেসে এলো। আই অ্যাম রিয়ালি সরি, আমার ফুলকন্যা। ইফাতের মুখের এই একটি শব্দে মেহেরের থমকে যাওয়া হৃদয়টা হঠাৎই এক অজানা দোলা দিয়ে উঠল। সে ঘাড় ঘুরিয়ে একরাশ গভীরতা নিয়ে ইফাতের চোখের দিকে তাকালো। ফুলকন্যা নামটা শুনতে ভীষণ কিউট আর মিষ্টি লাগে বটে, তবে নামটা যে তার এই অন্ধকারময় জীবনের সাথে বড্ড বেশি বেমানান। সে এক বিষাদময় তপ্ত হাসি হাসল। নামটা ভীষণ সুন্দর, তবে এই সুন্দর উপাধিটা আমার মতো মেয়ের জন্য নয়। সেই জন্য আপনি আমাকে মেহের নামে ডাকতে পারেন। আর হ্যাঁ, হঠাৎ এত রাতে সরি বলার কারণটা জানতে পারি? মেহেরের মুখে কোনো রাগ বা বিরক্তি না দেখে ইফাতের ঠোঁটের কোণে এক চিলতে চঞ্চল হাসি ফুটে উঠল। মেহেরের কথার মাঝে আজ একটু বিরক্তির ছোঁয়া নেই। ইফাত ঠিক এইটুকুই চেয়েছিল মেয়েটার কাছ থেকে। সে নিজের মাথা চুলকাতে চপল সুরে আওড়ালো, সুন্দর করে গুছিয়ে কথা বলো কি করে? হ্যাঁ, আর তুমি কি জানো, যখন তুমি হাসো তখন দেখতে বড্ড বেশি কিউট লাগে তোমায়। মেহের এবার এক ভুরু কুঁচকে ইফাতের দিকে তাকিয়ে বলল, ফ্ল্যাট করছেন আমার সাথে? আরে না, আমি একদম সিরিয়াসলি বলছি। নিজের মুখটা ঘুরিয়ে আবারও সামনের ওই মেঘলা আকাশের দিকে তাকালো। বুক চিরে এক গভীর শ্বাস ছেড়ে উত্তর দিল, তা আপনার ডজন ডজন গার্লফ্রেন্ড বুঝি আজ অভিমান করে বসে আছে, তাই তাদের না পেয়ে আমার সাথে টাইম পাস করতে এসেছেন এখানে? আচ্ছা, তুমি কথায় কথায় মেয়েদের কেন টেনে আনো বলো তো? শোনো ফুলকন্যা, এই গার্লফ্রেন্ড বলে আমার ডিকশনারিতে কোনো শব্দ নেই। ওরা আমার জাস্ট ফ্রেন্ড, ব্যাস। বুঝতে পারছি। এরপর দুজনে কিছু সময়ের জন্য একদম চুপ হয়ে গেল। মেহের আকাশের দিকে তাকিয়ে থাকলেও ইফাতের অবাধ্য চোখ জোড়ার সমস্ত দৃষ্টি কিন্তু পুরোপুরি মেহেরের ওই মায়াবী মুখের উপরই আটকে ছিল। কেন যে তার এই চঞ্চল চোখ দুটো দুনিয়ার সব মেয়েদেরকে বাদ দিয়ে শুধু এই শান্ত মেয়েটার কাছে এসে থমকে যায়, তা ইফাত নিজেও জানে না। সে অনেক চেষ্টা করেছে মেহেরের থেকে দূরে থাকার, কিন্তু মন যেন কিছুতেই সায় দেয় না। সে ইফাতের 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা বাড়ির বাইরে বন্ধুদের সাথে টই টই করে আড্ডা দিয়ে বেড়াতো, যা নিয়ে তার মায়ের অভিযোগের কোনো শেষ ছিল না। সে ইফাত এখন 24 ঘন্টার মধ্যে হাতে গোনা মাত্র কয়েক ঘন্টা বাইরে থাকে আর বাকিটা সময় ঘরের কোনায় কাটায়। আর এই জাদুকরী পরিবর্তনের মূল কারণ যে মেহের নিজেই। তা বাড়ির অন্য সবাই বুঝতে না পারলেও উজানের তীক্ষ্ণ চোখ কিন্তু ঠিকই ফাঁকি দিতে পারেনি। উজান অবশ্য বারণ করেনি, তবে সব কিছু ভেবে সিদ্ধান্ত নিতে বলেছে।
কারণ একটা ভুল সিদ্ধান্ত যে পুরো লাইফটাকে এক নিমেষে ধ্বংস করে দিতে পারে তার জলজান্ত প্রমাণ তো উজান নিজেই। এই গভীর নীরবতার মাঝেই হুট করে ইফাদের পকেটে থাকা ফোনটা অনবরত কেঁপে উঠল। আজ এইটুকু সময়ে কম হলেও অত্যন্ত 50 বারের উপর ফোন এসেছে তার মোবাইলে, আর মেসেজে তো কোনো হিসেবেই নেই। এই অনবরত নোটিফিকেশনের শব্দে ইফাত ভীষণ বিরক্ত হলো। মনে ভাবলো, যেখানে সে নিজে থেকে কারো ফোন ধরছে না সেখানে এই মেয়েদের এত মেসেজ দিয়ে বিরক্ত করার কী দরকার। ইফাতের ওই চরম বিরক্তিমাখা মুখের দিকে তাকিয়ে মেহের আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। মেহেরের সেই মুক্ত ছড়ানো হাসির দিকে তাকিয়ে ইফাত নিজের সমস্ত বিরক্তি ভুলে নিঃশব্দে হেসে ফেলল। মেহেরের নিজের হাসি থামিয়ে বলল, আপনার এত এত ভালোবাসার মানুষ আপনাকে মনে করে ফোন মেসেজ করছে, অথচ আপনি রোমিও সেজে এখানে দাঁড়িয়ে আছেন। তাদের সাথে কথা বলছেন না কেন? চুপ করো তো, এই অসহ্য মেয়েদের সাথে এখন আর বিন্দুমাত্র কথা বলতে ইচ্ছে করে না আমার। জানো, গত 1 সপ্তাহ থেকে আমি কারোর সাথে একটাও কথা বলিনি। সবার সাথে একদম অফিসিয়ালি ব্রেকআপ করে দিয়েছি। তবুও কিছু বেয়াদব মেয়ে নাছোড়বান্দার মতো আমাকে বিরক্ত করেই যাচ্ছে। তবে আমি তো জানতাম ওইসব সুন্দরী মেয়েদের সাথে চ্যাট করে আর ফ্ল্যাট করতে না পারলেও আপনার মনের নাকি শান্তি মিলে না। ওটা শান্তি ছিল না ফুলকন্যা, ওটা ছিল একটা সস্তা নেশা। অবশ্য সেই সস্তা নেশা আমার মন থেকে এখন পুরোপুরি কেটে গিয়েছে। এখন আমার লাইফে এখন একজন বিশেষ মানুষ এসেছে, যাকে ঘিরে এই চঞ্চল আমিটাকে বাকি জীবনটা শান্ত করে কাটাতে চাই। তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু এই মেয়েদের নেশা কেন, আমার লাইফের যত রকমের বাজে অভ্যাস আছে আমি এক পলকে সব ছেড়ে দিতে রাজি আছি। মেহের ইফাতের চোখে সেই গভীর আকুলতা দেখতে পেল না, তাই মুচকি এসে বলল, বেশ ভালো তো। তা আপনার সেই বিশেষ মানুষটার সাথে আপনার কোনোদিন একটু দেখা করে দিয়েন তো। না মানে আমি তাকে পার্সোনালি একটু বলে দিতাম, যাতে সে আপনাকে সারাদিন ওভাবে টই টই করে ঘুরতে না দিয়ে জলদি কোনো একটা জবে জয়েন করতে বাধ্য করে। ইফাত মুহূর্তের মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ দুটো উজ্জ্বল করে বলল, আমি কোনো জব বা বিজনেস করলে তুমি খুশি হবে ফুলকন্যা? আমার খুশির চেয়ে আপনার মা বাবা সবচেয়ে বেশি খুশি হবেন। তারা সবসময় চান তাদের একমাত্র ছেলে যেন এবার একটু সংসারী হয়ে ওঠে। ওকে ফাইন, আগামীকাল থেকে আমি ড্যাডের সাথে অফিসে যাব আর মন দিয়ে বিজনেস শিখব। এরপর মেহের আর কথা বাড়ালো না। রাতের শীতল বাতাসের গতি ধীরে ধীরে বাড়তে থাকায় তার শরীরটা কিছুটা কাঁপছিল। তাই সে রেলিং ছেড়ে পাশের দোলনাটায় গিয়ে বসলো। ইফাতও কোনো দ্বিধা না করে ধীর পায়ে গিয়ে তার ঠিক পাশেই বসলো। গত 1 সপ্তাহে এই মানুষটাকে মোটামুটি খুব কাছ থেকে চিনেছে মেয়ের। সে মনে মনে যতটা খারাপ ভেবেছিল, লোকটা আসলে তেমন নয়, শুধু একটু ছন্ন ছাড়া আর অবাধ্য। এতকাল পুরুষ জাতির প্রতি মেহেরের মনে যে তীব্র ঘৃণা আর ভয় জন্মেছিল, চৌধুরী বাড়ির ছেলেদের ব্যবহার দেখে তা যেন এখন একটু হলেও কমতে শুরু করেছে। এই বাড়ির প্রতিটি ছেলে একদম ভিন্ন ধাতুতে গড়া, তারা নারীদের সম্মান করতে জানে। ঠিক তখনই নীরবতা ভেঙে ইফাত আবারও ফিসফিস করে মেহেরের কানের কাছে মুখ এনে শুধালো, আচ্ছা ফুলকন্যা, এই মাঝরাতে একা একা অন্ধকারের ছাদে চলে এলে তোমার একটু ভয় করছিল না? যদি হুট করে কোনো ভূত প্রেত চলে আসতো? মেহের এবার নিজের পুরো দৃষ্টিটা স্থির করে ইফাতের চোখের উপর রাখলো। তার ঠোঁটে কোণে আবারও সেই চিরচেনা বিষাদময় তপ্ত হাসিটা ফুটে উঠল। সে অত্যন্ত শান্ত ও গভীর গলায় উত্তর দিল, তাসনিমা মেহের কোনো কাল্পনিক ভূত প্রেতকে ভয় পায় না মিস্টার। সে যদিও এই পৃথিবীতে কাউকে সবচেয়ে বেশি ভয় পায়, তবে তা হলো এই নিষ্ঠুর পুরুষ জাতিকে, যারা নিজের স্বার্থের জন্য একটা মেয়ের আলোকে ভরা সুন্দর জীবনটা এক নিমিষে অন্ধকারের নরক বানিয়ে দিয়েছিল। মেহেরের কথার ভেতরে সেই তীব্র লুকানো ক্ষত টের পেয়ে ইফাতের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে অত্যন্ত নরম সুরে জিজ্ঞেস করলো, সেই জন্য কি তাহলে তুমি এতদিন আমার সাথে একটাও কথা বলোনি? আমাকে এড়িয়ে চলছো? কিন্তু কেন? তুমি পুরুষ জাতিকে এত ভয় পাও ফুলকন্যা? কী হয়েছিল তোমার অতীতে? মেয়ের একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। আকাশের দিকে তাকালো। সেসব কথা আপাতত মনের গহীন কোণে লুকানো থাক, সময় হলো কোনো একদিন না হয় বলবো।
কিন্তু তার আগে বলো, শুনলাম তুমি আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, কথাটা কি সত্যি? আপনাদের বাসায় মেহমান হয়ে রয়েছি আজ প্রায় 15 দিন হয়ে গেল। তাছাড়া আগামীকাল থেকে আমাদের কলেজও খুলে যাবে। তাই ভাবছি আমি কাল কলেজ শেষ করে সরাসরি ফুপির বাসায় চলে যাব। আমার জিনিসপত্র নিয়ে যাব। মাত্র 15 দিনে কেউ এভাবে নিজের বাড়ি ছেড়ে চলে যায়? বোনের বাড়িতে এত বেশি দিন থাকতে নেই। মেহের দোলনায় দুলতে দুলতে বলল। ইফাত মেহেরের কথা শুনে নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিজে অত্যন্ত নিচু স্বরে বিড়বিড় করে আওড়ালো, তাহলে নিজের শ্বশুরবাড়ি বানিয়ে ফেলো। মেহের ইফাতের সেই অস্পষ্ট কথা পুরোপুরি বুঝতে না পেরে নিজের ভুরুজোড়া কুঁচকে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কিছু বললেন আপনি? না না, কিছু বলিনি। অনেক রাত হলো, আকাশে মেঘও বাড়ছে, চলো এবার নিচে নামা যাক। মেহের ইফাতের পায়ে পা মিলিয়ে নিচে নেমে গেল, আর ইফাত আর চোখে বারবার মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ উনানের ভার্সিটির প্রথম দিন। তার আগে রেডি হয়ে ড্রয়িং রুমে হাজির হয়। তারপর ধীরে ধীরে আরিয়ানের পাশে গিয়ে বসলো। সোফায় অন্য প্রান্তে বসে আরাম করে সকালে গরম চায়ে চুমুক দিচ্ছেন আরিফুল চৌধুরী ও আকবর চৌধুরী। উজান সোফায় বসে কোনো দিকে না তাকিয়ে এক মনে নিজের ফোনে স্ক্রিন স্ক্রল করতে লাগলো। ঠিক তখনই আরিফুল চৌধুরী চায়ের কাপটা হাতে নিয়ে বললেন, ছেলের দিকে তাকিয়ে অত্যন্ত রহস্যময় এক হাসি দিয়েও বলে উঠলেন, কী রে বাপ, গত রাতের ঘুম কেমন হলো তোর? ওর মুখ থেকে হুট করে এমন অদ্ভুত বাঁকা প্রশ্ন শুনে উজান নিজের জোড়া ভুরু কুঁচকে তাকালো। সকাল সকাল বাবা হঠাৎ তাকে ঘুমের ব্যাপারে জেরা করছেন, তার মাথা ঠিক ঢুকলো না। সে নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব নিচু রেখে সংক্ষেপে জবাব দিল, কেমন আবার হবে, রোজ যেমন স্বাভাবিক ঘুম হয় গত রাতেও তেমনই হয়েছে। আরিফুল চৌধুরী এবার সোফায় আরও একটু ঝুঁকে এসে চোখ টিপে বলল, একদম ঠিকঠাক শান্তিমতো ঘুমটা হয়েছে তো? বাবার এই মাত্রাতিরিক্ত কৌতূহল আর চপল চাহনি দেখে উজান এবার পুরোপুরি বিরক্ত হলো। সে ফোনটা পকেটে পুরে ফিসফিসিয়ে করলো, ড্যাড, সকাল সকাল দয়া করে আমার সাথে ফাজলামো করো না তো। নিজের জোয়ান ছেলেকে সবার সামনে এমন লজ্জাজনক প্রশ্ন করতে তোমার একটুও বাদলো না? ছি, এত এমন লজ্জা করতে যাবে কেন, হ্যাঁ? আরিফুল চৌধুরী বুক ফুলিয়ে মোক্ষম জবাব দিলেন। বাবার এমন তেড়াবেড়ি উত্তরের পর উজানের অবস্থা এখন একদম বেহাল। মনে মনে ভাবল, তার কপালটাই আসলে মন্দ। একদিকে ঘরে আছো তার ফাজিল বউ, তো অন্যদিকে নিজের ঘরের ভিতরেই বসে আছে সবচেয়ে বড় শত্রু, নিজের জন্মদাতা বাপ। রুমে থাকলে বউ সারাদিন জ্বালিয়ে মারে, আর একটু শান্তির জন্য বাইরে বের হলে এই বাবা নামক শত্রুর পেছনে লেগে থাকে। উজানকে চুপ থাকতে দেখে আরিফুল চৌধুরী এবার মুখটা বাঁকিয়ে ভেঙচি কেটে বলে উঠলেন, তুই আমার ছেলে ভাবতেও লজ্জা লাগে। বিয়ের 2 সপ্তাহ হয়ে গেল, এখনও দাদা হওয়ার সুখবর দিতে পারলি না, শালা লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এখন কেমন ছেলে পয়দা করলাম আমি, ছি ছি। বাবার মুখ থেকে সবার সামনে শালা উপাধি শোনা মাত্রই উজান ছোপা থেকে এক প্রকার ছিটকে দাঁড়িয়ে চিৎকার করে উঠল। সকাল সকাল এই টর্চার যে আর সে নিতে পারছে না। সে ডাইনিং স্পেসের দিকে তাকিয়ে বাচ্চার মতো চেঁচিয়ে ডাকলো, আম্মু, ও আম্মু, তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও তোমার এই শয়তান জামাই সকাল সকাল আমার সাথে কেমন জঘন্য ব্যবহার করছে। ঠিক সেই মুহূর্তে কিচেন রুম থেকে খাবারের প্লেট হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন মৌসুমী চৌধুরী। এসে নিজের স্বামীর দিকে চোখ রাঙিয়ে তীব্র ঝাঁঝালো কণ্ঠে বললেন, আবার সাত সকালে আমার ছেলেটার পেছনে লেগেছ। ছেলেটা আজ ভার্সিটির প্রথম দিন, নতুন করে ক্লাস নেবে, মনটা ফ্রেশ রাখা দরকার। তোমার বুড়ো বয়সে ফাজলামো আর বিরক্তি করা একটু বাদ যায় না। বইরে বাগানি রূপ দেখে আরিফুল চৌধুরী মুহূর্তের মধ্যে মিলিয়ে গেলেন। সে আমতা আমতা করে বললেন, আরে না মৌসুমি, তুমি ভুল বুঝেছ, আমি তো জাস্ট ওকে। তুমি একদম চুপ করো। আর একটা কথা, বাড়তি কথা যদি আমার ছেলের উদ্দেশ্যে বলেছ, তবে আজ তোমার কপালে কোনো ভাত জুটবে না বলে দিলাম। এর মুখে ভাত বন্ধের হুমকি শোনা মাত্রই আরিফুল চৌধুরী একদম ভেজা বেড়ালের মতো চুপসে গিয়ে সবাই সোজা হয়ে বসলেন। বাবার এই করুণ দশা দেখে উজানা নিজের হাসি চেপে রাখতে পারল না। সে সোফায় বসে শব্দ করে হেসে উঠল এবং বাবার দিকে তাকিয়ে টিটকিরি সুরে বলল, কি হলো ড্যাড?
এখন একেবারে চুপ মেরে গেলে কেন? এসেছে আমার সাথে লাগতে। মৌসুমী চৌধুরী তখন উজানের পাশে বসে তাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন। ঠিক তখনই পাশে বসে আরিয়ান উজানের গলার দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে হঠাৎ অত্যন্ত গম্ভীর ও রসায়ক্ত সুরে বলে উঠল, আচ্ছা ভাই, তোর গলায় ডান পাশে ওটা কিসের কামড় দিয়েছে রে? লাল হয়ে ফুলে আছে যে। সবার সামনে আরিয়ানের এমন মারাত্মক ও বোমা ফাটানোর প্রশ্নে উজানের মুখের খাবার গিলতে গিয়ে একদম থমকে গেল। সে বিষম খাওয়ার মতো অবস্থা করে সাথে সাথে নিজের এক হাত দিয়ে গলা সেই নির্দিষ্ট অংশটা চেপে ধরল। হ্যাঁ, সেখানে স্পষ্ট একটা লালচে কামড়ের দাগ বসে আছে। গত রাতে ঘুমানো করে মৌ মহাশয় উজানকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় হঠাৎ করে উজানের একটা চিকন লেগ পিস ভেবে সজোরে কামড় বসিয়ে দিয়েছিল। এটা নিয়ে আজ সকালে ঘুম থেকে ওঠার পর দুজনের মধ্যে তুমুল ঝগড়া আর যুদ্ধ হয়ে গিয়েছে। আর সেই রাগে ক্ষোভে মেজাজ গরম করে নিচে নামতে এখন সবার সামনে এই নতুন কাণ্ড। পূজার নিজের লজ্জাটুকু রাগ দিয়ে ঢাকার চেষ্টা করে আরিয়ানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, ভাইয়া, বেশি কথা বলে তোমাকে আজ এমন জায়গায় লাথি মারবো যে সারাদিন মানুষের সামনে মুখ লুকিয়ে থাকতে হবে। মনে রেখো। আরিয়ানের কথাটা খেই ধরে এবার ছোট চাষা আকবর চৌধুরী নিজের চশমা নাকের ওপর ঠিক করে কৌতূহলী গলায় বললেন, সত্যি তো আরিয়ান? আরিয়ান তো কিছু ভুল বলেনি। ওভাবে কিসের দাগ হলো তোর গলায়? মশাতে তো বড় কামড় দেয় না? আরিয়ান হাসতে হাসতে বলো, এখনও বুঝলে না ছোট চাচু? নতুন নতুন বিয়ে করেছে, রুমে একজন ব্র্যান্ড নিউ বউ এসেছে। গলায় এমন মশা মাসির দাগ তো একটু একটু থাকবেই, অথচ আমাদের সামনে জেন্টালম্যান সেজে এমন ভাব ধরে থাকে যেন কত বড় সাধু পুরুষ। ভাইয়া!